একটু আদর্শ দ্রবণগুলো দেখব, যেটা হচ্ছে তোমার ক্যারেক্টারটা কি বলছে একই রকম হবে। তাহলে আদর্শ দ্রবণ বেনজিন প্লাস টলুইন, তাহলে এরা একই রকম। আমরা এবার দেখব বেনজিনের গঠনটা এরকম আর টলুইনের গঠনটা একটা জাস্ট CH3, এই তো বেনজিন আর হচ্ছে টলুইন। এটা হতে পারে আরও খুব সিম্পল নর্মাল হেক্সেন, নর্মাল পেন্টেন। তাহলে এই সমস্তগুলি কি আদর্শ। প্লাস আরও তোমার ইথাইল আয়োডাইড, ইথাইল ব্রোমাইড, এগুলি কি একই ধরনের, তাই না? আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন ছিল, যেটা অঙ্কটা কি ছিল, যে একটা দ্রবণের চাপ দেওয়া আছে, কি আছে দ্রবণের চাপ কি দেওয়া? দ্রবণের চাপ কি দেওয়া আছে? দেখো দ্রবণের চাপ পি, দ্রবণের মোট চাপ পি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে। আরে দ্রবণের বাষ্পচাপ দেওয়া নাই। দ্রবণের বাষ্পচাপ পি যদি কই লেখা আছে তো দ্রবণের আরে এর বাষ্পচাপ তো না এর বাষ্পচাপ p/2 দুটো দেওয়া ছিল নাকি? পি যদি দ্রবণের চাপ পি, ঠিক আছে, এবং বলছে এ ও বি এর মোল সংখ্যা কি বলছে সমান, তাই তো? তাহলে আমি বলতে পারি, আমি ধরে নিতে পারি এক্স এ সমান সমান এক্স বি। আবার বিশুদ্ধ এর বাষ্পচাপ বা আংশিক বাষ্পচাপ বলতে পারি আমরা, তাই তো? বাষ্পচাপ হচ্ছে কি PA0, ঠিক আছে। আর বিশুদ্ধ বি এর বাষ্পচাপ P0, কোনো অসুবিধা নাই। তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারি? শর্ত অনুসারে পি সমান সমান কি এক্স এ PA0, আমাদের ফর্মুলা এক্স বি। তাহলে আমার চাইছে কি এটা বের করতে, বিশুদ্ধ বি এর বাষ্পচাপটা বের করতে বলছে। তাহলে এবার পি লিখলাম। এবার এক্সে কত বলছে সমান, যদি সমান হয় তাহলে দুইটাই কি হবে 1:1, 1:1। তাহলে 1:1, তাহলে এক্স মোল ভগ্নাংশ কত হবে 1/2। আর বিশুদ্ধ পি এর বাষ্পচাপ কি বলছে P/2। এইটুকু তোমরা করছো একটাই, পি এর বাষ্পচাপটা প্লাস এক্স বি কত হাফ, আর পি বিটা আমাকে বের করতে বলছে। কোনো অসুবিধা আছে? তাহলে দেখো পি সমান সমান P/4 প্লাস PB0/2। তাহলে PB0/2 সমান সমান 3P/4, একবারে করলাম দেখো, তাই তো? তাহলে 2 কাটা, তাহলে PB0 সমান সমান হচ্ছে বা বলতে পারি আমি এখান থেকে 1.5P, যেভাবে চাইবে। তো হয়ে গেছিল তো, আমি তো বললামই তো। আচ্ছা কেন, আমি তো বললামই রাউল্টের সূত্র থেকে হবে, রাউল্টের কার্ভ থেকেই তো হয়ে যাচ্ছে। x1 P10, x2 P20 বসিয়ে দাও মানগুলি যার নিজের জায়গায়। বলছো না ওটাই লিখি নেই, পি নাই, পি বলি নাই না বলনি। আচ্ছা হলো, চলো নেক্সট। আর বাকিগুলোতে তো সমস্যা নেই, পার্থক্যগুলোতে। এবার একটা অঙ্ক ছিল, অঙ্কটা কি বলো? 178.2 গ্রাম, 178.2 গ্রাম জল। তাহলে জলের ভর কত বলছে? 178.2 গ্রাম। জলে ছিল 18 গ্রাম গ্লুকোজ। আর 18 গ্রাম গ্লুকোজ কত? 18 গ্রাম। গ্লুকোজ মানে কত? C6 O6। তাহলে গ্লুকোজের ভর এই 18 গ্রাম। 18 গ্রাম। তাহলে দেখো একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আমরা এই চ্যাপ্টারটা করবো হচ্ছে মোল সংখ্যা দিয়ে, গ্রাম দিয়ে কোনো গল্প নাই, মোল সংখ্যা দিয়ে। তাহলে H2 এর আণবিক ভর কত?
18। তাহলে ওজন ভর কত দেওয়া আছে? আণবিক ভর 178.2। তাহলে আমরা মোল সংখ্যা জানি, মোল সংখ্যা সমান সমান ভর বা ওজন বাই আণবিক ভর বা পারমাণবিক ভর যাই বলো। এবার এটা যেহেতু অণু বলছে তাই আমরা আণবিক ভর দিয়ে করলাম। তাহলে ভর কত? 178.2 বাই জলের হচ্ছে কত? 18। তাহলে 9. এটা মোল, তাই তো? আবার গ্লুকোজের তাহলে মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যা কত? 18 গ্রাম বাই 180। মনে রাখবা, গ্লুকোজ 180, সুক্রোজ 342, এগুলি মনে রাখতে হবে। ঠিক আছে, ইউরিয়া 60, মনে রাখতে হবে এগুলি। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? 0.1। ঠিক আছে, এইবার তাহলে দেখো দুইটা আলাদা আলাদা মোল বেরোলো। এবার তোমার কার মোল ভগ্নাংশ দরকার? জলের মোল ভগ্নাংশ। যোগফলটা 9.9 প্লাস 0.1। এটা তুমি N1 ধরে নিতে পারো, এটা তুমি N2 ধরে নিতে পারো। তাহলে ভগ্নাংশ এটাই তো ছিল আমাদের x1। তাহলে সমান সমান আমরা কত? 9.9 প্লাস 0.1, তার মানে 0.99 মোল। ঠিক আছে, এবার কি বলছে? দ্রবণের, তাহলে দ্রবণের বাষ্পচাপ, তাই তো? তাহলে হচ্ছে দ্রাবকের কি বলছি? এবার এই ক্ষেত্রে এখানে কিন্তু বলছে দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ কত? দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ বলে নাই কিন্তু এখানে দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ দেখবা আছে কোশ্চেনটা, যদি বলতে ভুল হয়ে থাকতে পারে। জলের মানে ওইখানে জলটা আছে, ওর বাষ্পচাপটা কত? এবার যদি দ্রবণের বাষ্পচাপ বলি তাহলে দ্রাবকের বাষ্পচাপ প্লাস দ্রাবের বাষ্পচাপ। কিন্তু আমার তো চাইছে দ্রবণের মধ্যে যে জলটা আছে বা দ্রবণের মধ্যে দ্রাব আছে ও কতটুকু, মোট কথা আংশিক চাপটা কত। তাহলে দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর ইন্টু কি? ইন্টু দ্রাবকের মোল ভগ্নাংশ। এটা তো আমাদের ফর্মুলা। তাহলে এখানে কত ছিল আমাদের? 760 mmHg কত হবে? 752.8 mmHg, মানে হচ্ছে মিলিমিটার পারস্তম্ভের চাপ। ঠিক আছে, কাছাকাছি তো গেছিলাম, আমি তো বললামই তো ঠিক যাচ্ছ। তাহলে এখানে দিলে, হ্যাঁ। এবার বলছিলাম আমাদের পেঁয়াজ কাটলে কি হচ্ছে? কখন পেঁয়াজ কাটলে ভালো লাগে আর কখন জল বেরোয়? দীপ জ্যোতি বলছে না রাতের বেলা। তা পেঁয়াজ কাটলে কি লাগে আমাদের চোখে? ঝাঁজ লাগে বা ধাক লাগে, যেটাই বলে। তা ঝাঁজটা কি আমরা দেখতে পারি? তাহলে এটা কি? আবার ব্যাপন, এত চাপ কি? মোট কথা ওটার মধ্যে কিছু না কিছু ওটার গ্যাসীয় অবস্থা আছে, একটা বাষ্পচাপ আছে। পেঁয়াজের ভিতরে তো এক ধরনের লিকুইড থাকে, তরল থাকে, তো তাহলে সেটার বাষ্পটা বের হয়ে আসে। এইবার বাষ্প কার সঙ্গে সম্পর্কিত? উষ্ণতার সঙ্গে সম্পর্কিত। তো নিম্ন উষ্ণতায় যদি তুমি রাখো, রাতের বেলা যদি করো, রাতের বেলা সাধারণত কী হয়? ঠান্ডাই হয়। ঠান্ডার সময় বাষ্পচাপটা কী হবে? কমবে না বাড়বে? অবশ্যই কমবে। যত বেশি উষ্ণতা দিব ততই তো তাড়াতাড়ি বাষ্প হবে। তো গরমের সময় কাটবা, দেখবে পেঁয়াজটা ধাক বেশি লাগবে। কিন্তু ঠান্ডার সময় যদি তুমি পেঁয়াজটা কাটো তাহলে চোখে ঝাঁজটা লাগবে না। আচ্ছা, তাহলে আমাকে এটা বলো, তাহলে ওই যে ঝাঁজটা, এটা কিসের ঝাঁজ? এটা কোন গ্যাসের ঝাঁজ? অ্যামোনিয়ার গন্ধ শোনায় কোনোদিন? ক্যালকুলেটার ভাঙবে, পাবলিক টয়লেটগুলোর পাশ দিয়ে যাওয়া, দেখবা অ্যামোনিয়ার গন্ধ। ওইটা হচ্ছে সালফারের গন্ধ। ঠিক আছে, তাহলে বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট পড়াতে চলে আসবো। এখন আমরা যেটা করবো, ধরতে পারলে সুবিধা হতো। হ্যাঁ, চালুই আছে। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে সংখ্যাগত ধর্ম।
সংখ্যাগত ধর্ম, ইংরেজিতে যেটা বলে হচ্ছে কলিগেটিভ প্রপার্টিস বা সমাবর্তী ধর্ম বোধহয় আছে। আমরা সংখ্যাগত ধর্ম ইংরেজিতে বলি কলিগেটিভ প্রপার্টিস। বিভিন্ন নামে বলে এটাকে সংখ্যাগত ধর্ম। তার মানে কি, এখানে সংখ্যার উপর নির্ভর করবে কে কত আছে, সংখ্যা। এবার যদি আমি বলি কোনো দ্রাবক, একদম গোটাটাই কিন্তু ডিপেন্ড করবে এখন দ্রাবের উপরে। এখানে একটা জিনিস আমাদের ফিক্সড বলে দিবে যে বিভিন্ন দ্রাবের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হয়। এবার জলের মধ্যে তুমি চিনি দিলে একরকম দ্রবণ তৈরি হবে, লবণ দিলে একরকম দ্রবণ তৈরি হবে, তাই তো? এবার যত বেশি পরিমাণ দ্রাবক দিবা তার তত বেশি পরিমাণ তৈরি হবে। অবশ্যই দ্রাবক দরকার, কিন্তু এখানে আমরা স্পেসিফিক্যালি দেখবো যে দ্রাবটার উপরে ডিপেন্ড করছে। এর জন্য এটা দ্রাবের সংখ্যাগত ধর্ম, যে দ্রাবক কতটুকু আছে। এবার সংখ্যা বলতে আমরা কেমিস্ট্রিতে কী বুঝি? একটা দুইটা বুঝি? কি বুঝি? আমরা মোল হিসেবে, মোল পরিমাণ, তাই তো? তার মানে এখানে আমরা দেখবো যে দ্রাবের মোলের সঙ্গে ডিপেন্ড করছে। এর জন্য আমরা মোল সংখ্যাটা জানতে হবে আমাদের। এবার মোল সংখ্যাটা যখন জানবো, তার মানে কি দ্রবণের বিভিন্ন স্ট্যান্ডার্ড থাকবে, মোলারিটি থাকতে পারে, নর্মালিটি থাকতে পারে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে মোলারিটি আর হচ্ছে মোলালিটি। তা আমরা আগের দিন যেটা দেখছিলাম যে নর্মালিটি বা মোলালিটিতে কি বলছিলাম, যে 1000 মোলারিটিতে বলছিলাম 1000 গ্রাম, 1000 ml, আর মোলারিটিতে ছিল 1000 গ্রাম হচ্ছে মোলালিটিতে, আর মোলারিটিতে হচ্ছে 1000 ml, 1 কেজি আর 1 লিটার। কেজিতে মোলাল আর লিটারে হচ্ছে মোলারিটি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এদের এই যে ডেরিভেশনগুলো দেখে নিই, মানে অ্যাকচুয়ালি এদের ফর্মটা কীভাবে থাকে। ধরে নিই আমরা এটা আগে দেখি। ধরি W1 গ্রাম দ্রাবকে এর আণবিক ভর আমি ধরে নিলাম কি M1। W1 গ্রাম দ্রাবকে যার আণবিক ভর কত? M1। W2 গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, দ্রাবের আণবিক ভর M2। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে কত, যে মোলারিটি কত, মোলালিটি আমরা আগে বার করি। মোলালিটি কত, মোলালিটিটাই লাগবে তো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস যেটা দেখতে যাব প্রথমে, সেটা হচ্ছে মোলালিটিটা আগে বার করি। তাহলে মোলালিটিটা কি? এবার তাহলে 1000 গ্রামে বের করতে হবে, তাই তো? তাহলে আমরা আগে দেখি W1 গ্রামে কত মোল আছে। তাহলে এখান থেকে আমরা দ্রাবের মোল সংখ্যাটা বের করে নিই। তাহলে দ্রাবের মোল সংখ্যাটা কত হচ্ছে? W1 কি স্যার? W2/M2। দ্রাবের মোল সংখ্যা হচ্ছে কত? এবার এই নর্মালিটির ক্ষেত্রে বা মোলারিটির ক্ষেত্রে বা মোলালিটির ক্ষেত্রে এখানে কিন্তু একটা জিনিস চাইবে না, সেটা হচ্ছে দ্রাবকের মোল সংখ্যাটা চাইবে না। তাহলে আমার চাইবে কি? কারণ আমরা একটা জিনিস দেখবো যে এখানে কিন্তু লিটার বা কেজি, আর ডান দিকে কি আছে? দ্রাবকটা কি আছে? ভাই মোলে থাকবে। প্রত্যেক ক্ষেত্রে নর্মালিটিতেই দেখো মোলে থাকবে বা তুল্যাঙ্ক ভাড়া থাকবে। তাহলে দ্রাবের মূল সংখ্যা হচ্ছে কত? W2/, অল্টারনেট করে ধরো মোবাইলটা, যদি হাত ব্যথা হয়ে যায় ওইদিকে কাউকে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে দ্রাবের মূল সংখ্যা হচ্ছে W2/M2। তাহলে আমি ধরে নিলাম W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে কত? তাই তো? তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে কত হবে? W1 × W2/M2। তাই তো? একে আসলে কি হয়ে যাবে? কমে যাবে, ভাগ হয়ে গেল। তাহলে 1000 গ্রাম W2/W1 করতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে মোলালিটি। তাহলে এটাই আমরা বলতে পারি মোলালিটি। তাহলে দ্যাট ইজ
মোলালিটি, তাই তো? এটাই তো মোলালিটি। তাহলে মোলালিটি এম সমান সমান আমরা বলতে পারি W2 ইন্টু 1000 বাই বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট, মোলালিটি। বোঝা গেল? কিন্তু মোলারিটিতে আমরা W1টা লাগবে না, তখন আমাদের কি করব, আমরা যেহেতু লিটার বলছে তখন V1 আয়তনে হচ্ছে মোল সংখ্যা, তখন 1000-এর প্রতি মোল সংখ্যা, এটা আমরা মোলারিটিতে বলি। এবার যদি আমরা এটা গেল আমাদের মোলালিটি, এটা অ্যাকচুয়ালি আমরা মোলালিটিতে করলাম। এবার যদি মোলারিটিতে করি, মোলারিটিতে দেখো কীরকম হয় গল্পটা। তাহলে আয়তন, তাহলে V1 আয়তনে V1 আয়তন এক মোল হলো এটা। দ্রাবকে দ্রাব দ্রবীভূত থাকবে, কত হবে? বিয়ন তো বিয়ন W2 বাই M2, তাই তো? তাহলে এক আয়তন বা 1 ml বলো V1 বা V আয়তন, তাহলে এক আয়তন দ্রবীভূত থাকলে হচ্ছে ওটা নিচে W2 by M2 into V1 ইন্টু হ্যাঁ বিয়ন 1000 ml 1000 ml এটা গুণ হয়ে যেতে হবে। দ্রবীভূত আছে W2 ইন্টু 1000 W2 by M2 M2 ইন্টু বিয়ন, মানে এটা এবার V1 আয়তনটা তুমি এখান থেকেও বের করতে পারবা। যদি তোমাকে এই দ্রাবকটার যদি তোমার ঘনত্বটা দেওয়া থাকে, তাহলে ভর বাই ঘনত্ব আমরা কি পাবো? বড় ভাই ঘনত্ব আয়তন। ধরো এখন এখানে আমার দ্রাবের ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব ধরো রো দেওয়া আছে, তাহলে আমি এই রো থেকে আমি আয়তন পাবো না, সরি এটা দ্রাবকের ঘনত্ব। দ্রাবের লাগবে না তো, দ্রাবের তো মোল সংখ্যা লাগবে আমার, মোলারিটি বলো নর্মালিটি বলো, আমার তো মোল সংখ্যা লাগবে। তাহলে দ্রাবকের ঘনত্ব দেওয়া আছে রো, তাহলে দ্রাবকের আয়তন V1 সমান সমান আমরা কি এই V1 সমান সমান কি বলতে পারি? W1 বাই রো। রো, হ্যাঁ কথাটা বুঝতে পারলা তো? তখন তোমাকে ওই ফর্মে আনতে হবে। এখন আমার মোদ্দা কথা হচ্ছে আমি নর্মালিটিটা কি আর মোলারিটিটা কি বুঝে নিলাম। আরেকটা জিনিস আমরা যেটা আগের চ্যাপ্টারেই দেখলাম সেটা হচ্ছে মোল ভগ্নাংশটা। মোল ভগ্নাংশ নিয়ে কোনো অসুবিধা নেই, দ্রাবের মোল ভগ্নাংশই বলো আর দ্রাবকের মোল ভগ্নাংশই বলো। এইবার একটা জিনিস এখান থেকে আমরা একটু দেখে নিই, জাস্ট আমরা ফিজিক্যালি অ্যাজিউম করে নিব, এটার হচ্ছে কেমিস্ট্রিতে কোনো বেস নেই। আমি একটু ফিজিক্যালি তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি এই কথাগুলি বলছি। দেখো এই গ্লাসের মধ্যে শুধু জল ছিল, শুধু জল। এবার বাষ্পচাপ বলতে আমি কতটুক অংশের চাপটাকে বুঝবো? কতটুক? সমগ্রটার না শুধু উপরের তলটার চাপ? যখন বাষ্পচাপ হবে, বাষ্পায়ন হয় কোথা থেকে হয়? উপর থেকে। কিন্তু যখন স্ফুটন হবে তখন সমগ্র স্তরটা থেকে, তাই তো? তাহলে বাষ্পচাপ মানে একদম উপরের স্তরের চাপ। এইবার যখন বিশুদ্ধ দ্রাবক, আমি যখন বিশুদ্ধ দ্রাবক নিচ্ছি, আমি যখন বিশুদ্ধ দ্রাবক নিচ্ছি, ধরে নিলাম এই অবস্থায় আছে, তাহলে বিশুদ্ধ দ্রাবক অবস্থা এটা। যখনই আমি দ্রবণ নিয়ে নিব, একই পরিমাণ দ্রাবক থাকলো, আমি কিছু দ্রাব মিশিয়ে দেবো, তাই তো? বুঝতে পারছো? আমি জাস্ট ফিজিক্যালি বোঝাচ্ছি, কিন্তু এটার কিন্তু কোনো বেস নাই, তোমাদের শুধু মনে রাখার সুবিধার জন্য বলছি, এই জিনিসটা মনে রাখবা। তাহলে এই দ্রবণে কে কে আছে? এটা দ্রাবক, এটা হচ্ছে দ্রাবকণা, তাই তো? এবার মনে রাখবো, যখন আমি এই বিশুদ্ধ দ্রাবক নিচ্ছি তখন আপার ফেজটাতে শুধু দ্রাবক, আর এখানে যখন আসলাম তখন দ্রাবক প্লাস দ্রাবক। একটা জিনিস আমরা যখনই এখন বাষ্পচাপ যখনই পড়বো, বা আমরা রাউল্টের সূত্র থেকে একটা জিনিস দেখছিলাম যে দ্রবণের মধ্যে কার সংখ্যাটা বেশি থাকে? দ্রাবকের সংখ্যাটা। তাহলে বাষ্পচাপটা কার বেশি থাকবে? দ্রাবকের।
আর যদি দ্রাবক খুব কম হয়, যদি আমি খুব কম গাঢ়ত্ব নিই তাহলে দ্রাবের সংখ্যাটা খুব কম হবে। সেই হিসাবে আমরা ধরে নিই যে দ্রাবকের বাষ্পচাপ ভেরি ভেরি গ্রেটার দেন দ্রাবের বাষ্পচাপ। মানে তার জন্য আমরা কী করতে পারি, দ্রাবের বাষ্পচাপটাকে কী করে নিতে পারি, ইগনোর করে দিতে পারি অলমোস্ট। কথাটা বুঝতে পারছো তো প্রতাপ? কথাটা বোঝা যাচ্ছে? ও সংখ্যায় কম আছে, ইগনোর, সংখ্যালঘু তো এর জন্য নাকি, ইগনোর। তাহলে বিশুদ্ধ দ্রাবকে দেখো উপরে তাহলে আপার ফেসে কয়টা দ্রাবকণা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 দ্রাবকণা আছে 10টা। 1 2 3 4 5 ধরো, আরও আমি আরেকটা বাড়িয়ে দিলাম, 6টা হলো ধরো 6টা। তাহলে বলো এবার কে বাষ্পচাপটা বেশি দিবে? উপরে আমি একটা যদি ঢাকনা দিয়ে রাখি, কারণ যদি দ্রাবকণা কম হয় তাহলে এখানে বিশুদ্ধ দ্রাবক বিশুদ্ধটা বেশি দেবে। তাহলে এর বাষ্পচাপ বেশি তো এটা থেকে সর্বদাই। আগের দিন কথাটা বলছিলাম, হ্যাঁ বলছিলাম তো। তাহলে দ্রবণে আসলে কি ঘটনা ঘটছে? আপার সারফেসে আমি বলছি যে আমার একক আয়তনে কি হচ্ছে, আমার একক আয়তনে দ্রাবকণার সংখ্যাটা, দ্রাবকণার সংখ্যা যদি কমে যায় দ্রবণে গেলে তাহলে কি হচ্ছে, বাষ্পচাপটা যে কোনো বিশুদ্ধ তার কিন্তু বাষ্পচাপ সবসময় কিন্তু বেশি হবে। এইটুকু কথা বোঝা গেল? তাহলে আমি ধরে নিলাম যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0। এটা ধরে এখানে ধরলাম, সরি বিশুদ্ধ P0। আর এই দ্রবণের বাষ্পচাপ কত নিয়ে নিলাম? P। তাহলে আমি এই জলটা নিয়ে যখন শরবত তৈরি করছি, তার মানে কি আমার বিশুদ্ধ বাষ্পচাপ থেকে আমি দ্রবণের বাষ্পচাপে গেলাম, বাষ্পচাপটা কমলো না বাড়লো? কমলো। তাহলে বাষ্পচাপের কি হয়ে গেল? কেমিস্ট্রির ভাষায় বা ত্রুটি, ভূগোলের ভাষায় কি হবে? অবনমন। ত্রুটি নয়, চেঞ্জ হচ্ছে, তো কমছে, অবনমন কমে গেল। তাহলে বাষ্পচাপের হচ্ছে কি অবনমন। কতটুকু হবে? যেহেতু P0 আর এটা অবশ্যই একটা ধনাত্মক কোয়ান্টিটি, তাই তো? এইবার এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু রাউল্টের সূত্রের কিন্তু সব আলাদা আলাদা ডিরাইভ ফর্ম, ঠিক আছে? রাউল্ট কিন্তু ওইখানে একটা বলে দিয়েছে। এবার এইখান থেকে আমরা দেখবো আলাদা আলাদা দ্রবণের ক্ষেত্রে, দ্রাবকের ক্ষেত্রে কী হয়, তখন আলাদা স্ফুটনার ক্ষেত্রে কী দেখবো, হিমাঙ্কের ক্ষেত্রে দেখবো, ইভেন আমরা অভিস্রবণ চাপের ক্ষেত্রে কীরকম ধরনের প্রপার্টিসগুলো পাই। তাহলে অবনমনটা কী হচ্ছে? P0 মাইনাস P। কিন্তু বিশুদ্ধ অবস্থায় কত ছিল? বিশুদ্ধ অবস্থা P0। তাহলে আগে ছিল আমার P0, এখন হয়ে গেল P। তাহলে অবনমন কত হলো? P0 মাইনাস P। তাহলে আমার বিশুদ্ধর সাপেক্ষে আমার কতটুকু কমলো? সাপেক্ষে যদি বলি, আমার আগে ছিল 100 টাকা, সেই টাকাটা ঘেটে হয়ে গেল হচ্ছে 95 টাকা, তাই তো? তাহলে আমার আপেক্ষিক কত হলো? আপেক্ষিক ঘাটতি কত হলো? আমার আগে ছিল 100 টাকা, ঠিক আছে? এবার আমি বাইরে চলে গেলাম, আমার এখন এসে দেখলাম টাকা আছে আমার 95 টাকা, তাই তো? তাহলে আমার ঘাটতি কত? 95/100/3। মানে আমার আপেক্ষিক ঘাটতি কত? আপেক্ষিক বলছি, আপেক্ষিক কথাটা বলছি কেন? আগের অপেক্ষা আমার কত ঘাটলো? তাহলে আপেক্ষিক ঘাটতি 100 মাইনাস 95/100, এটাই আমার আপেক্ষিক ঘাটতিটা, তাই তো? মানে সাপেক্ষে আগের সাপেক্ষে আমার কত ঘাটলো? এই দুটা গেল, তাহলে আমার 5% ঘেটে গেল। আমি ইন টার্মস যদি আমি এটাকে শতকরায় নিই তাহলে আমার পার্সেন্টেজে বলতে পারি শতকরা কত ঘাটতি হলো। তাহলে আমার আপেক্ষিক ঘাটতি, তাহলে আমার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আমরা বলতে পারি P0 minus P/P, P0 মাইনাস P/P0। এবার রাউল বলছে এই যে আপেক্ষিক অবনমনটা হবে, এইটা বলছে হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশের সমান। তাহলে আমি এখান থেকে দ্যাট ইজ আমি এটা ইমপ্লাই কী করে? P0 মাইনাস P/P0 by is equal to x2
তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ। বুঝতে কোনো অসুবিধা আছে? না অসুবিধা নাই তো? এটা রাউল্টের সূত্রে হচ্ছে, এটা বলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। এটা হচ্ছে আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। এগুলো হচ্ছে এক একটা ডিরাইভ। কথাটা বোঝা গেল? এবার দেখো এই সম্পর্কটাকে বেস করে আমরা কিছু কিছু এর থেকে আর কিছু ডেরিভেশন করতে পারি। ঠিক আছে? ডেরিভেশন মানে ওই dy/dx না, মানে এটাকে আমরা একটু কী করতে পারি, একটু রিঅ্যারেঞ্জ করতে পারি। যেরকম আজকে রণদ্বীপ এরকম আছে, রণদ্বীপকে একদম পুরা চুল ফুল স্পাইক টাইক করে টুরে একবারে কোট লাগায় টাকায় একবারে নিজ্ঞা বানিয়ে দিলাম। নিজ্ঞা ছিল তো? নিজ্ঞা দেখো নাই? আরে কফি নিয়ে যে ডান্স করে ওদের কি বলে? হ্যাঁ নিজ্ঞা। তাহলে ওই যে রণদ্বীপ এখন যে অবস্থায় আছে, এবার ওকে যদি আমি নিজ্ঞা বানাই, তার মানে একে কী বানাইলাম? ওর ডেরিভেটিভ বানাইলাম। তাহলে ডিরাইভ করবো এটাকে। তাহলে P0 - Pi, এইদিকে দেখো, সমান সমান x2। ঠিক আছে? এবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, দেখো মানে রিঅ্যারেঞ্জ করা আর কিছু না। P0 মান ওইখান থেকে x1 plus x1 plus x2 equal to 1 লিখতে পারি? তাহলে আমি এটাকে ভেঙে দিই, 1 - P/P0। 1 - P/P0 এটাও একটা ফর্ম, কিন্তু এটাও একটা ফর্ম। P/P0 equal to x1। বাহ দারুণ দুইটি পেয়ে গেলাম, x2 পেয়ে গেলাম, x1 পেয়ে গেলাম। ঠিক আছে? এটা জাস্ট একটু আমি এটা রিঅ্যারেঞ্জ করি। এবার যেটা আমাদের লাগবে এখান থেকে আমরা আসবো। x2 তো বাইরে আছে। এবার আমরা এখান থেকে আসবো। এবার আমাদের যেটা চাইবে, এবার যেটা চাইবে পরীক্ষায় যেটা চাই, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে হচ্ছে আণবিক ভর, দ্রাবের আণবিক ভর নির্ণয়। হ্যাঁ, দ্রাবের আণবিক ভর নির্ণয়। দ্রাবের আণবিক ভর বা আণবিক গুরুত্ব বলতে পারি, তাই না? আণবিক ভর বা আণবিক গুরুত্ব নির্ণয়। ঠিক আছে? তাহলে আমি সেই আগের মতোই দ্রাবক ধরে নিলাম, হচ্ছে দ্রাবকের ভর W1, দ্রাবের ভর W2, আণবিক ভর M1 M2 নিতেই পারি, কোনো অসুবিধা আছে না। এইবার এখান থেকে তাহলে আমরা দেখি ওই সম্পর্ক। তাহলে এবার আমার আপেক্ষিক অবনমন থেকে আনতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি? P0 minus P/P0 হুম, ঠিক আছে? তাহলে N1 মানে কি? দ্রাবকের মোল সংখ্যা। মূল সংখ্যা N2 মানে দ্রাবক বুঝতে কোনো অসুবিধা আছে কারণ? না আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা স্যার x2 n2 হয় না? x2 n2 হয় না? N2/N। ঠিক আছে? এখান থেকে আমরা দুইভাবে করতে পারি। একটা ক্ষেত্রে N2টাকে ইগনোর করে নিয়ে যেতে পারি, কারণ যদি আমার দ্রবণ বলি, আমরা বলছি প্রথমেই এই আপেক্ষিক অবনমন সংক্রান্ত কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো একটু বলে রাখা ভালো। দ্রাবকগুলি, হ্যাঁ, দ্রাবের কয়েকটা শর্ত, মানে শর্ত যদি বলি, শর্তগুলো কি কি? দ্রবণটা হবে লঘু 1 নাম্বার, মানে লঘু দ্রবণের ক্ষেত্রে 2 নাম্বার কন্ডিশন, দ্রাবের প্রপার্টিস কীরকম হবে? তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, আরেকটা
ধরো ধরো একটা তড়িৎ অবিশ্লেষ্য, একটা অসংযোজিত, আরেকটা কি আছে? আরেকটা আছে অনুদ্বয়ী। অনুদ্বায়ী। ভেরি গুড, অনুদ্বায়ী। যদি উদ্বায়ী হয়ে যায় তাহলে তো আমরা পাবো না, তাই তো আমার তাহলে আলাদা সূত্র হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ওইটা আমরা অস্বাভাবিকে যাব, এটা তো স্বাভাবিক সংখ্যাগত ধর্ম। তাহলে লঘু দ্রবণ হবে, লঘু দ্রবণ। আর দ্রাবের প্রকৃতি হবে কীরকম? তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত। অবিশ্লেষ্য অনেক। এখন আমি ধরো লবণ নিয়ে নিলাম, সোডিয়াম ক্লোরাইড, জলীয় দ্রবণে গিয়ে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, মানে আমি টুকাইকে আর দীপজ্যোতিকে আমি একটা কাজে পাঠাইলাম, ঠিক আছে? আমার সাথে তোদের কাজে চলে গেল। বললাম যে দুজনে মিলে 10 কেজি নিয়ে আসো, চাল। এবার এরা আরও সারের বেশি খাতির জমানোর জন্য কী করলো, ইন্ডিভিজুয়ালি দুজন 10 কেজি করে নিয়ে আসলো। আমি তো জানি এরা ভালো দোস্ত, আমার তো লাগেই 10 কেজি। হ্যাঁ, তাহলে এবার যখন ওরা 10-20 কেজি নিয়ে আসবে তখন তাহলে আমার উপর কী হয়ে যাবে, লোড করে যাবে। তাহলে আমি অ্যাকচুয়ালি যেটা ডিজার্ভ করছিলাম সেই সেটা পাচ্ছি আমি, আমার ডিজায়ার যেটা আমি সেই ডিজায়ার জিনিসটা পাচ্ছি না, আমাকে কী হচ্ছে এক্সেস পাবো বা কম পাবো। তাহলে সেটা যদি বিশ্লেষ্য হয়ে যায়, মানে আমি দুজন আমরা জানি এরা সোডিয়াম ক্লোরাইড, এরা জলীয় দ্রবণে গিয়ে ভেঙে গেল। এবার ধরো কথার কথা কার্বন ডাইঅক্সাইড, এখানেও তো কার্বন অক্সিজেন আছে, ধরো জয়দীপ আর হচ্ছে টুকাই, এরা ভাঙবে, একই রকম থাকবে, ঠিক আছে? বা তুমি বলতে পারো হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া বা ইউরিয়া, CONH2 তো এখানে CO আছে, NH2 আছে, আমি ধরে নিলাম এখানে দুইটা যৌগ আছে, এরা দুজন হচ্ছে এরা কম্প্যাক্ট থাকে, এরা ভাঙে না, কিন্তু এরা যদি কি আলাদা হয়ে যায় তাহলে আমি বেশি পাবো। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবো যেরকম অ্যাসিটিক অ্যাসিড কিংবা বেনজোইক অ্যাসিড, এরা কি হবে, এবার আমি রণদীপ আর কাজলকে বললাম যে ভাই তোমরা দুজনে 5 কেজি করে কি নিয়ে আসবে, চাল। কি স্যার 5 কেজি 10 কেজি 4 টিকানি কথা, এত কালেকশন করা যায় নাকি? চল দুজনে মিলে 5 কেজি নিয়ে আসবে। অর্ধেক। তাহলে আমার কি হলো, আমি যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু পাবো না, কম পাওয়া যাবো। তার মানে আমার যে সংখ্যাটা দরকার ছিল, আমার তো দরকার ছিল 10-এর, যার জন্য আমি তোমাদের দুজনকে পাঠাইছি, কিন্তু তোমরা দুজন গিয়ে কী হয়ে গেলো, 10 হয়ে গেলা, গলাগলি করে আসলা 5 কেজি নিয়ে, তাহলে আমার তো লাভ হইলো না। আমার সংখ্যা তাহলে কি সংখ্যাটা কী হয়ে গেলো, অর্ধেক হয়ে গেলো, কিন্তু ওদের পাঠাইলাম সংখ্যাটা কী হয়ে গেলো, ঠিক এরকম কিছু কিছু দেখবো ওরা সংখ্যাটা 4 গুণ হয়ে যায়, 5 গুণ হয়ে যায়, তখন সংখ্যাগত ধর্মের পরিবর্তনটা সেভাবে হবে। এটা আমরা অস্বাভাবিকে দেখবো, স্বাভাবিকটাতে আমরা যাচ্ছি। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম, তড়িৎ অবিশ্লেষ্য আর অসংযোজিত। যদি সংযোজিত হয়ে যায় তাহলে 2-3টা ডাইমার ট্রাইমার একসাথে হয়ে গেলে তো আমি সংখ্যাটাই কমে গেল। আমি 10টা অ্যাসিটিক অ্যাসিড অণু নিলাম জলের মধ্যে, দেখলাম 5টা হয়ে গেল অণু, কী করে? ও দুজন একসাথে জোর লেগে গেলো, দোস্ত হয়ে গেলো। তাহলে কি 10টা নিচ্ছিলাম, পাইলাম 5টা। আবার ওইদিকে সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি, লবণ নিচ্ছি 10 অণু, আরে দেখি বেশি আসে কেন? পরে গিয়ে বুঝলাম যে 10টা সোডিয়াম প্লাস হয়ে গেল, 10টা ক্লোরিন মাইনাস হয়ে গেলো, তাই আমার সংখ্যা কত হয়ে গেল, ডাবল হয়ে গেল। এর জন্য তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে। আর অনুদ্বায়ী কেন? যদি উদ্বায়ী হয় ওরে দ্রবণে দিলাম, কিছুক্ষণ পরে দেখি নাই, হাওয়া হয়ে গেল। একটা কর্পূর নিয়ে জলের মধ্যে রাখছিলাম, কিছুক্ষণ পরে দেখি কর্পূর নাই। মানে কর্পূর বলার থেকে রণদীপের হাতে আমি যদি একটা 500 টাকা নোট দিচ্ছি, রণদীপ এটা রাখো, স্যার টাকা তো নাই। আচ্ছা, যদি N1 ভেরি ভেরি গ্রেটার দেন N2 পাই, তাহলে N1 প্লাস N2 N1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি N2 বাই N, ঠিক আছে? তাহলে P0, তার মানে এখান থেকে দেখো একটা খুব সুন্দর একটা লজিক, যদি তুমি ছক্কা মারো তাইলেই তুমি আছো, ডট বল গেলে কিন্তু লাভ নাই। কেমিস্ট্রি সায়েন্স যাই বলো, তোমাকে কিন্তু টপ ধরতে হবে, কম্পিটিশন কিন্তু খুব বেশি এখানে, সংখ্যক অল্প। তুমি 90, কেউ 90-92 পাচ্ছে, আর তুমি সেখানে গিয়ে 30-35 পাচ্ছ, ইগনোর। তুমি যেখানে যাবা ঠোকর খাবা, আলটিমেটলি জীবন যুদ্ধে হারিয়ে যাবা। তুমি তো ইগনোর, তুমি যেখানে যাবা ও এই একটা পার্সেন্টেজ হলো, এইরকম ব্যাপার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখো কি পাচ্ছি, P0 মাইনাস P বাই P0, তাহলে W2 M2 হবে, W2 বাই W, W1 বাই W, M1 এখন এমন হবে, আর W1 W1 ইন্টু M2। কিন্তু আমার চাই কি
M2 দ্রাবের আণবিক ভর, তার মানে আমাকে M2 বের করতে হবে। তাহলে M2টাকে আমি ওইদিকে নিয়ে যাই, আর এটা দিয়ে নিচ্ছি তাহলে M2 নিচে আছে, উপরে নিয়েই আসতে পারি। আর এটা আমার কি হয়ে যাবে, নিচে চলে নিচে আসবে। যাবে তাহলে নিচে আসলে মানে পি উল্টা যাবে আচ্ছা দাঁড়াও, ভাই করি না লেগ বন্ধ করে করবো। বাই P0 minus P1 P0 by P0 minus P এই তো নিচে চলে আসলো। উপরে যাবে P0টা P0টা then to W A1 by W1 into P0 by P0 minus P তাহলে আমরা দ্রাবের আণবিক ভর নির্ণয় করে রাখবো। তাহলে এটা ছিল আমার কেস 1, এইটুক তো আমার ঠিকই ছিল। এটা পরে case ওটা 1, নতুন যদি আমি হলো। ইগনোর করি, ঠিক আছে, যদি আমি ইগনোর না করি তাহলে আমি কেস 2তে আসি। আমি ইগনোর করলাম না, তাহলে আমি P0 মাইনাস P বাই P0, ঠিক আছে। এবার গাঢ় দ্রবণের ক্ষেত্রে কেন হবে না সেটাও আমরা বলবো। তাহলে N1 মানে কি, আমার N2 মানে কি, W2 বাই M2, সরি এখান থেকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিই, N1 প্লাস M2 এটা উল্টে দিই P0 করতে পারি। তাহলে এখানে কি হবে, N1 প্লাস N2 বাই M2 P0 বাই P0 মাইনাস P সমান সমান 1 প্লাস N1 বাই N2 করতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P0 বাই P0 মাইনাস P, ওই 1টাকে -1 করে নিলাম, N1 বাই M2 তাহলে আমরা এখান থেকে লসগু করবো একটা কাটা P0 মাইনাস P, তাহলে P0 মাইনাস P0 প্লাস P। এখানে দেখো টুকাই, খাতায় দেখো, পুরো উল্টে একই আসলো। খাতায় দেখো মনে থাকবে বেশি। এটা দেখতেছি স্যার তাহলে P0 গেল, তাহলে P বাই P0 মাইনাস P, তাই তো। তাহলে আমরা বলতে পারি P বাই P0 মাইনাস P সমান সমান W1 ইন্টু M2 বাই তাই তো। তাহলে M2, এবার এটাকে ওইদিকে নিয়ে যেতে পারি আমরা। উল্টে যাবে আর কি। তাহলে আমরা নিচেটা উপরে যাবে M2 সমান সমান কী করতে পারি, P বাই P0 minus 1 P বাই P0 মাইনাস P, হ্যাঁ Into ডাইরেক্ট এটা উপরে চলে যাবে। নিচে চলে যাবে তাহলে হবে W2 M1 বাই W1 W এটা কেস নাম্বার 2। তুমি যদি ইগনোর করো তাহলে এরকম করতে পারো, আর যদি তুমি ইগনোর না করো তাহলে এটা তোমার এইখানে, যদি তোমাকে এটার ফর্মটা তোমাকে যদি প্রুফ করতে বলে, যদি না করতে বলে লাগবে না। এই দুটাই কিন্তু অঙ্কের জন্য লাগবে রিলেশন। এই রিলেশনগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। অঙ্ক আসবে এখান থেকে, বলবে এরকম দুইটা দ্রবণ দিয়ে দিবে, বলবে এখান থেকে দ্রাবের আণবিক ভর কত, বা এখানে যে কয়টা আছে একটা মান দিয়ে দিবে। সবগুলো কি মান থাকবে তোমার তো অঙ্ক মানে একটা মান তোমাকে বের করতে হবে। তাহলে কি 2-3টা আনতে থাকবে করে বুঝতে বার করে করে আনতে লাগবে। আচ্ছা তাহলে এই গেল। এবার বলছি তাহলে দ্রবণটা কেন, যদি ঘনত্ব যদি বেশি হয়, গাঢ় দ্রবণ যদি হয়, তাহলে কেন মানবে না? যদি দ্রবণের গাঢ়ত্ব বেশি হয় তাহলে আমরা দেখব অল্প জায়গার মধ্যে অনেকগুলো দ্রাব অণু আছে। এবার দ্রাব অণু যদি থাকে তাহলে তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, লন্ডন আকর্ষণ বল, ডাইপোল হাইড্রোজেন বন্ধন, কত ধরনের যে নকরা হবে, অনেক ধরনের। লন্ডন একটা নির্দিষ্ট দূরত্ব থাকলে একটা দুর্বল আকর্ষণ বল, ঠিক আছে। লন্ডন বল মানে এখান থেকে একটা লন্ডনে থাকা লোকের প্রতি যে একটা আকর্ষণ, লন্ডনের লোকের না ওরকম না। এবার কিছু কিছু ডিস্টেন্স আছে, যেরকম একদম খুব কম ডিস্টেন্স, স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটা ঋণাত্মক আধানের মধ্যে যেটা হয়, এর থেকে একটু যখন দূরত্ব বাইরে যাবে তখন আসবে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। দূরত্ব আছে কিন্তু, বা 10⁻⁷ বা 10⁻⁸ সেন্টিমিটার এরকম দূরত্ব থেকে যে আকর্ষণ বলগুলো হয়, ঠিক আছে। তারপরে একটা সমযোজী আকর্ষণ বল, ডাইপোল দুইটা পোল তৈরি হচ্ছে, ওইখানে একটা আকর্ষণ বল। মোট কথা
যদি মেন্টালিটি ম্যাচ করে তাহলে বন্ধুত্ব হবে কারো না কারোর সাথে। 10% মেন্টালিটিও ম্যাচ হতে পারে, 90% মেন্টালিটিও ম্যাচ হতে পারে। যদি একটু মেন্টালিটি ম্যাচ হলে একটা আকর্ষণ বল তৈরি হবে। কিন্তু সেটা কখন সম্ভব? যখন দুজন কাছাকাছি এসে গল্প করবা তারপরে তো। তাহলে দ্রাবকণাগুলি যদি গাঢ়ত্ব বেশি হয় তাহলে কি কাছাকাছি আসার একটা সুযোগ থাকবে। এবার যদি দ্রাবকণা নিজেদের মধ্যে আকর্ষণ করে ফেলে তাহলে তো ওই যে পিছলা খাতির তৈরি হয়ে যাবে। আলাদা আলাদা তাহলে ওই পিছলা খাতির তৈরি হয়ে গেলে কিন্তু আমি আমার এক্সাক্টটা পাবো না। আর আমরা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আমরা ইসে নিচ্ছি, আদর্শ আদর্শ দ্রবণ নিচ্ছি, ঠিক আছে। যদি নিজেরা থাকে তো ধনাত্মক দ্রাবের ঘনত্ব যদি আমি বাড়াই দিই, আবার এরকম হইতে পারে বেশি ঘনত্ব নিলাম, এবার দ্রাব আর দ্রাবকণার মধ্যে আকর্ষণ বল বাইরে গেল, তখন তো আবার হয়ে যাবে না। মোট কথা চেঞ্জেস হচ্ছে, কিন্তু যদি গাঢ়ত্বটা কম নিই তাহলে দ্রাবকণাগুলোর মধ্যে দূরত্বটা একটু বেশি থাকবে, ফাঁকা থাকবে, আকর্ষণ বলটা কম হবে, মানে যতটা ইগনোর করা সম্ভব। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন চক্র তো রাউল্টের সূত্র এবং তার থেকে আণবিক গুরুত্ব নির্ণয় বোঝা গেল। তাহলে আপেক্ষিক অবনমনটা কার সঙ্গে সমান? দ্রাবের মোল ভগ্নাংশ, একদম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কিন্তু এই যে দ্রাবের মোল ভগ্নাংশ একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবকের মোল ভগ্নাংশ বলে নাই কিন্তু দ্রাবের মোল ভগ্নাংশ। এইখান থেকে আমরা আরও ডিরাইভ ফর্মগুলো আমরা করে নিলাম, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? যাও তুমি কি ইউটিউবে যখন ভিডিও চালাতো এরকম তো ভিডিও চালো? যাও বাইরে যাবা লাইভ স্ট্রিম আর একটু ইসে করে হ্যাঁ